আচ্ছা, তো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, সবাই লিখে ফেলেন কি কি টিকা আসে। প্রথমেই লিখে ফেলেন বিসমিল্লাহির রহমানির রহিম। টিকা আসে, আজকে সব বুঝাবো। বিশেষজ্ঞের মতামত লেখেন। বিশেষজ্ঞের মতামত, এটা আসে আমরা যেটাকে ইংলিশ না জানি এক্সপার্ট অপিনিয়ন। এক্সপার্ট অপিনিয়ন, বিশেষজ্ঞের মতামত বা এক্সপার্ট অপিনিয়ন। এই কোশ্চেনটা টিকা আকারে আসে। 1 নাম্বার গেল। তারপর 2 নাম্বার লেখেন, এগুলি প্রশ্ন আকারে বেশি আসে। তারপরে লেখেন রেস জিস্টি। রেস জিস্টি দেখেন, রেস জিস্টি সব পড়াবাস। হুম, কালোটা আচ্ছা, আপনাদের দ্বিতীয় হচ্ছে রেস জিস্টি। রেস জিস্টিটা প্রচুর আসে। তারপর লেখেন এটা কালো করে দাও। তারপর হচ্ছে টিআই প্যারেড, সবাই লেখেন রেস জিস্টি। তারপর লিখে ফেলেন টিআই প্যারেড। রেস জিস্টি, আর এটা হচ্ছে টিআই প্যারেড লেখেন। টিআই প্যারেড, রেস জিস্টি টিআই প্যারেড। তারপর লেখেন, এগুলি পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট। আবার টিআই, হ্যাঁ, আমি সব বুঝাবো আপনাদের। টিআই প্যারেড, টিআই প্যারেড। তারপরে লেখেন 4 নাম্বার পিল অফ আলিবাই। পিল অফ আলিবাই, পিল অফ আলিবাই, এই অংশটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। পিল অফ আলিবাই। এরপরে 5 নাম্বারে লেখেন, এই অংশগুলি বেশি আসে। জেরা, জবানবন্দি, পূর্ণ জেরা বা পূর্ণ জবানবন্দি, সরি পূর্ণ জবানবন্দি এবং অধিকতর জেরা। এই অংশগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর আরো কিছু কিছু জিনিস আছে। তারপরে যে জিনিসগুলো আছে সেটা লেখে লেখে ফেলেন। ছোট ছোট জিনিস পরীক্ষা বারবার আসে। আবার লেখেন বোবা সাক্ষী। আবার লেখেন বৈরী সাক্ষী। বোবা সাক্ষী, বৈরী সাক্ষী, এগুলো সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সব বিগত বছরের কোয়েশ্চেন প্যাটার্ন। ওকে, বোবা সাক্ষী, বৈরী সাক্ষী। তারপর হচ্ছে 8 নাম্বারে লেখেন সাক্ষী হওয়ার যোগ্যতা ও সংখ্যা, এই অংশটা। 9 নাম্বার লেখেন রিফ্রেশিং মেমোরি। রিফ্রেশিং মেমোরি, এই শব্দগুলি টিকা আকারে অনেক গুরুত্বপূর্ণ। রিফ্রেশিং মেমোরি, এটাকে বলা হয় স্মৃতি পুনর্জীবিত করা। এগুলি আজকে সব পড়াবো ইনশাল্লাহ, সব কটা পড়াবো আজকে ইনশাল্লাহ। এবং লাস্টে 10 নম্বরে লেখা আছে, 10 নম্বরে লেখা আছে সাক্ষ্য আইনের, সাক্ষ্য আইনের প্রযোজ্যতা ও অপ্রযোজ্যতা। টিকা আকারে যদি আপনারা প্রশ্ন করেন, পড়াশোনা করেন, তাহলে এই অংশগুলি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। সবাই এগুলো লিখে ফেলেন, সবাই এগুলো লিখে ফেলেন। আজকে আমরা ক্লাসে
ধীরে 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 এই অংশগুলো আপনাদের শেষ করে দেব ইনশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছেন আশা করি। টিকা আকারে প্রশ্ন আসবে। পার টিকায় আপনাকে ধরেন, পার টিকায় 2.5 2.5 করে কোশ্চেন অ্যান্সার করবেন। 2.5 সেটা অ্যান্সার করবেন 2.5। ঠিক আছে, এরকম 4 আড়াইতে হয় 10 মার্ক, 10 মার্কস হয়। এরকম 10 মার্কের একটা টিকা দিয়ে দিবেন। যারা টিকা ভালো পারেন তারা এই টিকার অ্যান্সারটা ভালো করে করবেন। এখান থেকে টিকা আসে, সাক্ষ্য আইনের এই অংশটা থেকে টিকা আসে, এবং দণ্ডবিধি থেকে টিকা আসে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ঠিক আছে, আমরা আমরা এখন চলে যাব আপনাদের যে জিনিসটা, সেটা হচ্ছে সাক্ষ্য আইনের মূল লেখাপড়া। সবাই তুলে ফেলেছি কিনা আমাকে একটু জানান প্লিজ। সবাই দেখেন, সাক্ষ্য আইন 1872। 1 নম্বরে হচ্ছে বিশেষজ্ঞের মতামত, এক্সপার্ট ওপিনিয়ন। 2 নম্বর হচ্ছে রেস জিএসটি। 3 নম্বর হচ্ছে টিআই প্যারেড, সব বুঝাবো। 4 নম্বর হচ্ছে পিল অফ আলিবাই, আমি প্রশ্নটা আবার বুঝাচ্ছি। তারপর লেখেন সুন্দর যে জিনিসটা, সেটা পরীক্ষা বারবার আসে, সেটা লেখেন জেরা, জবানবন্দি, পূর্ণ জবানবন্দি। পরীক্ষা আসবে ডেফিনেশন কি, কি জেরা কি, জবানবন্দি কি, পূর্ণ জবানবন্দি কি, অধিকতর জেরা কি, বোবা সাক্ষী কি, বৈরী সাক্ষী কি, সাক্ষী হওয়ার যোগ্যতা অযোগ্যতা, সাক্ষী কতজন হতে হবে, রিফ্রেশিং মেমোরি, এবং সাক্ষ্য আইনের প্রযোজ্যতা এবং অপ্রযোজ্যতা। আশা করি এই অংশটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের আর আজকের ক্লাসে আর মাত্র 2টা দিন সাক্ষ্য আইন পড়াবো, তাহলে আপনার সাক্ষ্য আইন আর কিছুই বাকি থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্ন রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ। এখান থেকে একটা টিকা আসে, এই অংশগুলি আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। এবার আসেন, আমরা একদম বিসমিল্লাহ করে একটা গোড়া থেকে একটা লেখাপড়া শুরু করি। আমরা একটা বিসমিল্লাহ থেকে একটা গোড়া থেকে লেখাপড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ঠিক আছে, আসেন 1 নম্বরে লেখেন। আমরা শুরু করব বিসমিল্লাহ করে সাক্ষী থেকে। কি থেকে বলেন তো? সাক্ষী থেকে। সাক্ষী থেকে পরীক্ষা আসবে। সাক্ষী জিনিসটা কি? সাক্ষী জিনিসটা কি? এই যে পরীক্ষা আসবে, সাক্ষী জিনিসটা কি? সাক্ষী জিনিসটা হলো, সাক্ষী জিনিসটা হলো, সাক্ষী জিনিসটা হলো, সাক্ষী হচ্ছে একজন জীবন্ত ব্যক্তি। একজন জীবন্ত ব্যক্তি। দেখেন, সাক্ষী কে? সাক্ষী হচ্ছে একজন জীবন্ত ব্যক্তি। এই দেখেন, পয়েন্ট করে লিখবেন, সাক্ষী হলো একজন জীবন্ত ব্যক্তি। স্টার দিয়েন না, স্টার দিয়েন না, আমি এখানে জাস্ট বোঝানোর জন্য দিছি। এই দেখেন, সাক্ষী কি? সাক্ষী হলো একজন জীবন্ত ব্যক্তি, কমা দেন, যিনি আদালতে হাজির হন, আদালতে হাজির হন, উনি আদালতে হাজির হন। তারপরে কি করেন তিনি? তারপর হচ্ছে প্রকাশ্য আদালতে, প্রকাশ্য আদালতে, প্রকাশ্য আদালতে বিচারকের অনুমতি নিয়ে, বিচারকের অনুমতি নিয়ে, অনুমতি ক্রমে কারো পক্ষে বা বিপক্ষে, বা বিপক্ষে যুক্তিতর্ক পেশ করে, যুক্তিতর্ক পেশ করেন। এই অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা বুঝতে পেরেছেন সাক্ষী কি জিনিস? আপনারা পরীক্ষা এভাবে লিখতে পারবেন কিনা বলেন? সাক্ষী হইতে হবে অবভিয়াসলি একটা জীবন্ত ব্যক্তি। মৃত ব্যক্তি সাক্ষী হইতে পারে না। কেন? পরের লাইনে বুঝাই দিতেছে, কারণ তাকে আদালতে হাজির হইতে হবে। মরা মানুষ কিভাবে আদালতে হাজির হবে বলেন? তিনি প্রকাশ্য আদালতে, মানে বিচারকের সামনে, বিচারকের অনুমতি ক্রমে কারো পক্ষে বা কারো বিপক্ষে বক্তব্য প্রদান করে, বক্তব্য প্রদান করে, বক্তব্য প্রদান করেন, বক্তব্য প্রদান করেন। ঠিক আছে, বা বিবৃতি প্রদান করেন। আপনারা ক্লিয়ার কিনা এটা বলেন, যে জি স্যার বুঝতে পেরেছি। এই অংশটা আপনি ক্লিয়ার কিনা বলেন। সাক্ষী হচ্ছেন অবশ্যই একজন জীবিত ব্যক্তি, যিনি আদালতে হাজির হন, প্রকাশ্য আদালতে বিচারকের অনুমতি ক্রমে কারো পক্ষে বা বিপক্ষে বক্তব্য প্রদান করেন। এটা হচ্ছে সাক্ষী। আপনারা সাক্ষীর সংজ্ঞাটা খুব সুন্দর করে দিবেন ইনশাল্লাহ। আপনারা অনেক ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ। এবার আসেন, পরীক্ষায় যে জিনিসটা আসে, সাক্ষী হওয়ার যোগ্যতাটা কি? এখান থেকে আমরা ওই জিনিসগুলো একটা একটা করে আপনাকে শিখিয়ে দিব। আসেন, সাক্ষী হওয়ার যোগ্যতাটা কি? সাক্ষী হওয়ার যোগ্যতা,
সাক্ষী হওয়ার যোগ্যতাটা কি দেখেন, সবাই লিখে ফেলেন সাক্ষী হওয়ার যোগ্যতা, সুন্দর করে লেখেন। এটা পরীক্ষার প্রশ্ন, সব যে প্রশ্নই আসুক আগে বোবা সাক্ষী আসে, তার আগে সাক্ষীর সংজ্ঞা দিবেন। এই কথাটা মনে থাকবে কিনা বলেন? বোবা সাক্ষী আসুক, বৈরী সাক্ষী আসুক, যে সাক্ষী আসুক, আগে কিসের সংজ্ঞা দিবেন বলেন? আগে কিসের সংজ্ঞা দিবেন? সাক্ষীর সংজ্ঞা দিবেন। মনে থাকবে কথাটা? কথাটা মনে থাকবে কিনা বলেন? আগে সাক্ষীর সংজ্ঞা, পরে দিবেন সাক্ষীর যোগ্যতা, এরপরে আপনি টিকা আকারে যাই দিবেন প্রশ্ন সেরেই কমন পড়বে। আশা করি বুঝতে, এই অংশটা বুঝতে পারছেন কিনা বলেন? পরীক্ষা আসলো বোবা সাক্ষী, আগেই বোবা সাক্ষী লেখা যাবে না, আগে সাক্ষীর সংজ্ঞা দিবেন, এগুলি লিখতে সময় লাগে না, তারপর সাক্ষীর যোগ্যতা দিবেন, ঠিক আছে? তারপর সাক্ষী কতজন সংখ্যা দরকার সেটা দিবেন, এরপর আপনি বোবা সাক্ষী বা বৈরী সাক্ষী যে সংজ্ঞাই দেন না কেন দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এই অংশটা লিখে ফেলেন, সাক্ষী হওয়ার যোগ্যতা। সাক্ষী হওয়ার যোগ্যতাটা লেখেন, সুন্দর করে লেখেন। সাক্ষ্য আইন 1872, 1872 সালের 1 নং আইন। 1 নং আইন, এখানে ধারা কত দেখেন, সাক্ষী ও যোগ্যতা বলা আছে ধারা 118তে। ধারা 118তে সাক্ষীর যোগ্যতা লেখেন, সাক্ষীর যোগ্যতা। সাক্ষীর যোগ্যতা বলা আছে কততে? ধারা 118তে। ধারা 118তে সাক্ষীর যোগ্যতা সম্পর্কে বলা আছে। ওই ওই আতিকুফের লিঙ্ক দিছো? আতিকুফের লিঙ্ক দাও। আচ্ছা আচ্ছা, এবার লেখো, দেখ এবার সবাই লেখেন সাক্ষী হওয়ার যোগ্যতাটা কি। সুন্দর করে এই লাইনটা সবাই লিখবেন। আগেই মানুষ কি করে পেঁচাইয়া ফালায়। লেখেন, পৃথিবীর, লেখেন না, পৃথিবীর লেখা লাগবে না, সুন্দর করে প্রশ্নটা এভাবে স্টার্ট করেন, লেখেন সকলেই, সকলেই সাক্ষী হওয়ার জন্য যোগ্য। সকলেই সাক্ষী হওয়ার জন্য যোগ্য যদি সে, দেখেন যদি সে আদালতের প্রশ্ন বুঝে যুক্তিসঙ্গত, যুক্তিসম্মত, যুক্তিসম্মত উত্তর প্রদান করতে পারে। পরীক্ষায় আপনাকে একটু পেঁচাইয়া দিবে। পরীক্ষা আপনাকে কি পেঁচাইবে বলতে পারেন? পরীক্ষায় পেঁচাইবে, আচ্ছা একদিনের শিশু বাচ্চা কি সাক্ষী হওয়ার যোগ্য? তখন উত্তর হবে হ্যাঁ যোগ্য, যদি সে আদালতের প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে তাহলেই যোগ্য। পরীক্ষা আসবে, আচ্ছা বলেন তো একটা কি 1000 বছরের বয়সী একটা গাছ কি যোগ্য সাক্ষী হওয়ার জন্য? তখন আপনি কি বলবেন? হ্যাঁ যোগ্য, যদি সে আদালতের প্রশ্ন বুঝতে পারে এবং উত্তর দিতে পারে। পরে কথাটা প্যাঁচ মারবেন, যেহেতু ওরা প্রশ্নও বোঝে না, উত্তরও দিতে পারে না, তাই তারা যোগ্য না। উত্তরের প্যাটার্ন বুঝছেন কিনা বলেন? আগে কথাটা বুঝছেন কিনা বলেন? আগেই না বলবেন না, পরীক্ষায় না বললে নাম্বারটা কি কমে যাবে। আমার কথা বুঝছেন নাকি বুঝেন না এটা কোন আগে? আমার একটু উত্তর দেন আমাকে। পরীক্ষা আসছে একদিনের শিশু বাচ্চা কি সাক্ষী হওয়ার যোগ্য? তখন আপনি কি উত্তর দিবেন? উত্তর দিবেন হ্যাঁ যোগ্য, যদি সে আদালতের প্রশ্ন বুঝে যুক্তিসম্মত উত্তর দিতে পারে। পরের লাইনে আপনি একটা গরু, একটা প্যাচ দেবেন যে যেহেতু ওরা প্রশ্নও বোঝে না উত্তরও দিতে পারে না তাই সে যোগ্য না, যদি দিতে পারতো তাহলে যোগ্য। যেমন ইউসুফ আলাহিসাল্লামের যখন, ইউসুফ আলাহিসাল্লামকে যখন জুলেখা যখন তাকে আটকায় ফেলাইছিল তখন কিন্তু ওই একদিনের বাচ্চা শিশুই সাক্ষী দিছিল, কারণ সে প্রশ্ন বুঝে উত্তর দিতে পারছিল। কথা কি বুঝছেন কিনা? প্রশ্ন বুঝে উত্তর দিতে পারছিল, অর্থাৎ সাক্ষী কে হতে পারবে? সোজা কথা, যে আদালতের প্রশ্ন বুঝে যুক্তিসম্মত উত্তর দিতে পারবে সেই প্রকৃত সাক্ষী। এই অংশটা ক্লিয়ার কিনা বলেন? অর্থাৎ পরীক্ষায় যদি আসে যে আচ্ছা বলেন তো একটা পাখি সাক্ষী দিতে পারবে? উত্তর বলবেন হ্যাঁ পারে, সকলেই সাক্ষী হওয়ার যোগ্য যদি আদালতের প্রশ্ন বোঝে, উত্তর দিতে পারে যুক্তিসম্মত। কিন্তু যেহেতু ওরা কথাও বলতে পারে না, প্রশ্ন বোঝে না, তাই যোগ্য না। কথাটা এইভাবে হ্যাঁ বললে আগে উত্তর লিখবেন, পরে আবার না বলে পেঁচাইয়া দিবেন। আশা করি বুঝছেন। এই অংশটা লিখবেন সকলেই সাক্ষী হওয়ার যোগ্য, কিন্তু
যদি সে আদালতের প্রশ্ন বুঝে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে তাহলে পৃথিবীর সবাই যোগ্য। কিন্তু আইন হিসাব করে দেখলো যে এই কাজটা করতে পারে না 4 শ্রেণীর ব্যক্তি। সবাই লিখে ফেলেন, 4 শ্রেণীর ব্যক্তি এই কাজটা করতে পারে না। লিখে ফেলেন, 4 শ্রেণীর ব্যক্তি এই কাজটা করতে পারে না। আদালতের প্রশ্ন বুঝে যুক্তিসম্মত উত্তরটা দিতে পারে না এই 4 শ্রেণীর ব্যক্তি। সুন্দর করে লেখেন, এই 4 শ্রেণীর ব্যক্তি আদালতের প্রশ্নও বোঝে না, যুক্তিসম্মত উত্তরও দিতে পারে না। 4 শ্রেণীর ব্যক্তি আদালতের প্রশ্নও বোঝে না, যুক্তিসম্মত উত্তরও দিতে পারে না। এটা লিখে ফেলেন। এই এক নাম্বার লেখেন অল্প বয়স। অল্প বয়স। 2 নাম্বার লেখেন অতি বৃদ্ধ। এরা আদালতের প্রশ্নও বোঝে না, যুক্তিসম্মত উত্তরও দিতে পারে না। 3 নম্বরে লেখেন শারীরিক ও মানসিক ভাবে ব্যাধিগ্রস্ত। ব্যাধিগ্রস্ত, শারীরিক ও মানসিক ভাবে ব্যাধিগ্রস্ত। ঠিক আছে, এবং লাস্ট ওয়ান হচ্ছে অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য কারণ। অন্যান্য কারণ বলতে কি বোঝায় না, আইনের ব্যাখ্যা অন্যান্য কারণ বলতে বোঝায় এরকম 2-3টা সমস্যা থাকতে পারে, যেমন অল্প বয়স আবার অসুস্থ, এই দুইটা একত্রে তখন হয়ে যাবে অন্যান্য কারণ। আশা করি বুঝতে পেরেছেন এই কথাটা। বুঝছেন অন্যান্য কারণের ব্যাখ্যা কি? ধরেন একটা লোক অল্প বয়স আবার অসুস্থ, তখন ওর অবস্থান অযোগ্যতা কয়টা? 2টা, তখন সে যাবে অন্যান্য কারণে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝাইলাম? পরীক্ষায় যদি আসে, আচ্ছা একটা একটা আচ্ছা একটা কলম কি সাক্ষী দিতে পারবে? আপনি উত্তর দিবেন না, এই না দেওয়া যাবে না। আপনি লিখবেন হ্যাঁ একটা কলমও সাক্ষী হইতে পারে যদি আদালতের প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে। একটা কলমও সাক্ষী হইতে পারে যদি আদালতের প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে। তবে আদালত হিসাব করে দেখলো যে 4 শ্রেণীর ব্যক্তি এরা পারে না। অল্প বয়স, অতি বয়স, শারীরিক মানসিক অসুস্থতা, অন্যান্য কারণ। এই কলমটা চলে গেছে অন্যান্য কারণে। আশা করি বুঝতে পেরেছেন। এই কলমটা চলে গেছে কি কারণে বলেন? অন্যান্য কারণ। কারণ কলম তো কথাই বলতে পারে না, কলমের তো প্রাণ নাই, ও সাক্ষী হবে কেমনে? কিন্তু এই কলম যদি আল্লাহ প্রদত্ত ভাবে কথাও বলতে পারতো, আদালতের উত্তরও দিতে পারতো, এই কলমও কিন্তু সাক্ষী হইতে পারতো। আশা করি বুঝছেন। এই প্রশ্নের প্যাচটা ধরতে পারছেন কিনা বলেন? প্রশ্নের প্যাচটা ধরতে পারছেন কিনা বলেন? আচ্ছা এই বোর্ডটা কি সাক্ষী হইতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ পারবে, যদি আদালতের প্রশ্ন বুঝে যুক্তিসম্মত উত্তর দিতে পারে। তবে যেহেতু আদালত বলছে 4 শ্রেণীর মানুষ অযোগ্য, অল্প বয়স, অতিবৃদ্ধ, শারীরিক মানসিক ব্যাধিগ্রস্ত, অন্যান্য, তাহলে বোর্ড পড়ছে অন্যান্য কারণে। কিন্তু বোর্ডটা যদি সত্যি কথা বলতে পারতো, আদালতের প্রশ্নের উত্তর দিতে পারতো, তাহলে অবশ্যই সাক্ষী হওয়ার যোগ্যতা থাকতো। অর্থাৎ আপনি ডাইরেক্ট পরীক্ষায় না বলা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আপনি কি বুঝতে পেরেছেন? একটু বলেন তো, একটু মন খুলে বলেন, পারবেন কিনা প্রশ্নটা? প্রশ্নটা পারবেন? পরীক্ষায় যদি আসে একটা কাঠ কি সাক্ষী হওয়ার যোগ্য? অবশ্যই একটা কাঠ সাক্ষী হওয়ার যোগ্য। ঠিক আছে, পরীক্ষা যদি আসে যে একটা চশমা কি সাক্ষী হওয়ার যোগ্য? অবশ্যই যোগ্য, যদি আদালতের প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে। সাধারণত 4 শ্রেণীর ব্যক্তি অযোগ্য: অল্প বয়স, অতিবৃদ্ধ, শারীরিক মানসিক অসুস্থ, অন্যান্য কারণ। তো চশমা পড়ছে অন্যান্য কারণে, তাই সে অযোগ্য। কিন্তু চশমা যদি প্রশ্ন বুঝে উত্তর দিতে পারতো তাইলে যোগ্য হইতো। শেষ কথা, আর কোনো কথা বলা যাবে না। আশা করি এইখান থেকে আপনাদের আর প্রশ্ন আটকানোর সুযোগ নাই। আশা করি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন আশা করি। এবার লাগে সাক্ষী। পরীক্ষায় এই প্রশ্নটা আপনাদের একটা পেজ দেয় যে কতজন সাক্ষী লাগবে, একটা মামলার সত্যতা প্রমাণে কতজন সাক্ষী লাগবে, কতজন সাক্ষী দরকার একটা মামলা প্রমাণের জন্য? আপনার কতজন সাক্ষী লাগবে একটা মামলা প্রমাণের জন্য? কতজন সাক্ষী বা ব্যক্তির প্রয়োজন আপনার? এই প্রশ্নটা আপনার জন্য খুব বেশি করে। তখন আপনি চলে যাবেন সাক্ষ্য আইনের ধারা 134। সাক্ষ্য আইনের ধারা 134-এ চলে যাবেন। লেখেন, সবাই লেখেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান তো প্লিজ। সাক্ষ্য আইনের ধারা 134-এ বলা আছে, লেখেন কতজন, লেখেন সবাই একটু লিখে ফেলেন। সাক্ষী পরীক্ষা এটা বারবার আসে যে কতজন সাক্ষী লাগবে একটা মামলা সত্যতা প্রমাণ। তাহলে আপনি সুন্দর করে লেখেন, সুন্দর করে লিখবেন সাক্ষ্য আইন
1872 ধারা 134 মতে লেখেন সাক্ষীর কোনো সুনির্দিষ্ট সংখ্যা নেই। শেষ, এই কথা লিখবেন। সাক্ষ্য আইন ধারা 174 মতে সাক্ষীর কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। এরপর আপনি চলে যাবেন 134-এর ব্যাখ্যায় চলে যাবেন। 134-এর ব্যাখ্যা লেখেন, ব্যাখ্যা 1 নাম্বার লেখেন, 1 নাম্বার। তবে লেখেন, সুন্দর করে ব্যাখ্যা লিখবেন। তবে সাক্ষী যদি কি হয়, সত্য হয়, লেখেন সত্য ও বিশ্বাসযোগ্য হয়। সাক্ষী যদি সত্য ও বিশ্বাসযোগ্য হয়, তাহলে একজন ব্যক্তি যোগ্য সাক্ষী হতে পারে। আশা করি এখান থেকে আপনাদের আর কোনো প্রশ্ন আটকানোর সুযোগ নেই। পরীক্ষা যদি আসে যে সাক্ষী কতজন লাগবে, তখন আপনি লিখবেন যে সাক্ষ্য আইন 134 ধারা অনুসারে সাক্ষীর কোনো সুনির্দিষ্ট সংখ্যা নেই। ব্যাখ্যা হচ্ছে যে যদি সাক্ষী যদি সত্য হয়, এই কথাটা লেখেন, একটু কমেন্ট করেন তো আমাকে। সাক্ষী যদি সত্য হয়, আর সাক্ষী যদি কি হয় বলেন তো, বিশ্বাসযোগ্য হয়। এই দুইটা জিনিস যদি হইতে পারে, একটা সাক্ষী যদি সত্য হইতে পারে, তিনি যা মুখ দিয়ে বলছে সত্য, এবং তিনি আদালতের কাছে বিশ্বাসযোগ্য, এইটা যদি হইতে পারে, তাহলে একজন ব্যক্তি যোগ্য একটা মামলারে 12টা বাজায় দেওয়ার জন্য, একটা মামলার রায় পরিবর্তন করার জন্য একজন ব্যক্তি যথেষ্ট। এই হচ্ছে আপনাদের একটা সত্য এবং বিশ্বাসযোগ্য লেখেন, বিশ্বাসযোগ্যটাও লিখে ফেলেন, সত্য এবং বিশ্বাসযোগ্য হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তো এই অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আমি একবার চট করে আপনাদের বুঝাইয়া দিই, যদি পরীক্ষা আসে বোবা সাক্ষী কাকে বলে, তখন এইটা কাজে লাগবে। সাক্ষীর যোগ্যতা ইটসেলফ, এটাও একটা প্রশ্ন। এই যে তিনোটা যে পড়াইলাম, তিনোটাই একটা প্রশ্ন। সাক্ষী কি, এটা টিকে আসতে পারে, সাক্ষীর যোগ্যতা বলো, তারপর সাক্ষী কতজন লাগবে একটা মামলার সত্যতা প্রমাণে, ঠিক আছে, তিনটাই প্রশ্ন। কিন্তু পরীক্ষা যদি আসে বোবা সাক্ষী, পরীক্ষা যদি আসে বোবা সাক্ষী, পরীক্ষা যদি আসে বৈরী সাক্ষী, পরীক্ষায় যদি আসে সমর্থনযোগ্য সাক্ষী, করবোরেটিং এভিডেন্স, সমর্থনযোগ্য সাক্ষ্য, তখন কিন্তু সব জায়গায় এই যে এই তিনটা জিনিস যদি আসে, আমি বুঝাইয়া দিব আপনাকে, বোবা সাক্ষী কি, তারপর হচ্ছে বৈরী সাক্ষী কি, সমর্থনযোগ্য সাক্ষ্য কি, এগুলি যদি আসে, সাথে সাথে পট করে অ্যান্সার দেওয়া যাবে না। আপনি ছোট্ট করে সাক্ষীর সংজ্ঞা দিবেন, তারপর সাক্ষীর যোগ্যতা ছোট্ট করে লিখবেন, সাক্ষীর সংখ্যা লিখবেন, তারপরে বোবাতে যাবেন, তারপরে বৈরীতে যাবেন, তারপরে সমর্থনযোগ্যতে যাবেন। তাহলে আপনাকে স্যার পূর্ণ নাম্বারটা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি একবার আপনাকে চট করে বুঝিয়ে দিই। সাক্ষী কি? সাক্ষী হচ্ছে একজন জীবন্ত ব্যক্তি যিনি আদালতে হাজির হন, প্রকাশ্য আদালতে বিচারকের অনুমতি ক্রমে কারো পক্ষে বা বিপক্ষে বক্তব্য প্রদান করেন। এই হচ্ছে সাক্ষীর সংজ্ঞা। সাক্ষীর যোগ্যতা, সাক্ষ্য আইন 1872 অনুসারে ধারা 118-তে বলা আছে সকল ব্যক্তি সাক্ষী হওয়ার যোগ্য যদি সে আদালতের প্রশ্ন বুঝে যুক্তিসম্মত উত্তর প্রদান করতে পারেন। তাহলে সবাই যোগ্য। আশা করি বুঝতে পেরেছেন। সাক্ষ্য আইন 134 দ্বারা বলতেছে সাক্ষীর কোনো সুনির্দিষ্ট সংখ্যা নেই, তবে সাক্ষী যদি কোনোভাবে সত্য আর বিশ্বাসযোগ্য হইতে পারে, একটা সাক্ষী যথেষ্ট মামলার ডিসমিস করে দেওয়ার জন্য, একটা সাক্ষী যথেষ্ট যদি সে সত্য ও বিশ্বাসযোগ্য হইতে পারে। আর সাক্ষী হওয়ার যোগ্যতার আমি আবার বলে দিচ্ছি, আপনি শুরুতেই লিখবেন যে পৃথিবীর সবাই সাক্ষী হওয়ার যোগ্য যদি আদালতের প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে, ঠিক আছে। তবে 4 শ্রেণীর ব্যক্তি অযোগ্য: অল্প বয়স, অতিবৃদ্ধ, শারীরিক মানসিকভাবে বেদবিগ্রস্ত বা অন্যান্য কারণ। আশা করি বুঝতে পেরেছেন। এই অংশ থেকে প্রশ্ন যেভাবেই আসুক, আপনারা পারবেন কিনা ইনশাল্লাহ আমাকে একটু বলেন, আমাকে একটু বলেন আপনি বুঝছেন কিনা, বলেন পরীক্ষা আসলে পারবেন কিনা আমাকে সেটাও বলেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনারা বুঝছেন কিনা এবং পরীক্ষা আসলে পারবেন কিনা সেটা বলেন। হ্যাঁ, আশা করি আপনাদের এইখান থেকে এই প্রশ্নটা চলে আসবে, আসলে একটা সুন্দর একটা অ্যান্সার দিবেন ইনশাল্লাহ। এগুলি সব
আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলি আমাদের আসে নাই, মানে আপনাদের এবার সব আসবে ইনশাআল্লাহ। আর আমি যা পড়াচ্ছি সব আপনাদের জন্য এবার গুরুত্বপূর্ণ, যা পড়িয়েছি সব পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। এবার আসেন, এবার আসেন আমাদের সেই কথা, এই যে তিনটা জিনিস একসাথে পড়াবো, তিনটা জিনিস একসাথে পড়াবো। বোবা সাক্ষী, যেটাকে আমরা বলি ডাম উইটনেস। বোবা সাক্ষী বা ডাম উইটনেস, বলেন বলেন সবাই, ধারা 119। সুন্দর করে লিখে ফেলেন বোবা সাক্ষী জিনিসটা কি, সুন্দর করে, এটা যেহেতু লিখিততে লিখবেন, সুন্দর করে লিখবেন। বোবা সাক্ষী হলেন একজন যোগ্য সাক্ষী, মানে আদালত তাকে, আইন তাকে কোয়ালিফাইড করেছে যে হ্যাঁ সে কথা বলতে পারে না, তাতে কি হয়েছে, সে কিন্তু সে কিন্তু সাক্ষী হওয়ার যোগ্য। তাহলে বোবা সাক্ষী হলো, বোবা সাক্ষী হলো একজন যোগ্য সাক্ষী, যিনি, যিনি সুন্দর করে কথাটা পেঁচায় লিখতে হবে, দুই ভাবে সাক্ষ্য দিতে পারেন। তিনি দুই ভাবে সাক্ষ্য দিতে পারেন, এইভাবে সুন্দর করে লিখবেন। এক নাম্বার হচ্ছে লিখিত, আরেকটা হচ্ছে ইশারা। একটা হচ্ছে লিখিত আর একটা ইশারা, প্রশ্নের প্যাটার্ন বুঝতেছেন? তাহলে শেষে আপনি এই বুলেট পয়েন্টটা লিখবেন। তবে এটা আপনাদের এবার, এটা আপনাদের এমসিকিউ তে এবার আসছে, আমি বারবার বলছিলাম যে এটা আপনাদের এমসিকিউ তে আসবে, ঠিক আছে? এই কথাটা কিন্তু ঠিকই ফলছে, এই কথাটা ঠিকই ফলছে, আমি বারবার বলছিলাম যে এটা পরীক্ষা আসবেই আসবে, যারা আমার ছাত্র তারা জানে, ঠিক আছে? তবে, তবে বোবা সাক্ষী, লিখিত সাক্ষ্য মৌখিক সাক্ষ্য বলে বিবেচিত হবে। শেষ। আপনি চাইলে আরেকটু সুন্দর করে পেঁচিয়ে দিতে পারেন যে ঠিক আছে, বোবা সাক্ষী সাক্ষ্য আর দরকার নেই আর, ঠিক আছে? তাও লিখে ফেলেন, লেখেন সুন্দর করে লেখেন, বোবা সাক্ষী হওয়ার যোগ্যতা। বোবা সাক্ষী হওয়ার যোগ্যতাটা কি, সুন্দর করে লেখেন। এই অংশগুলি বুঝতেছেন কিনা একটু বলেন তো আমাকে। বোবা সাক্ষী হওয়ার যোগ্যতাটা কি? এক নাম্বার, অবশ্যই তাকে বোবা হইতে হবে। বোবা সাক্ষী হওয়ার যোগ্যতা কি? অবশ্যই তাকে বোবা হতে হবে। বোবা না হইলে তো বোবা সাক্ষী হবে কেমনে? আর দ্বিতীয় হচ্ছে আদালতের প্রশ্ন বুঝতে হবে, আদালতের প্রশ্ন বুঝতে হবে। মৃত্যুকালীন ঘোষণায় কি ওই ব্যক্তিকে অবশ্যই আগে মরতে হবে, না মরলে মৃত্যুকালীন ঘোষণা হবে কেমনে? ঠিক আছে, আদালতের প্রশ্ন বুঝতে হবে। আর তিন নাম্বার কি, যুক্তিসম্মত উত্তর দিতে হবে, যুক্তিসম্মত উত্তর প্রদান করতে হবে। শেষ, এভাবে করে সুন্দর করে গুছায় নেবেন। আপনি বেশি লিখবেন কিন্তু অযথা কথা লেখা যাবে না। পরীক্ষা আপনি প্রাসঙ্গিক কথা লিখলে কোনো দোষণীয় না, আর উল্টা নাম্বার বাড়বে। এই অংশটা ক্লিয়ার বুঝছি আমরা, একটু আমাকে বলেন তো। এগুলো কিন্তু পরীক্ষা বারবার ঘুরিয়ে পেঁচায় আসে, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, আসলে বুঝবেন যে স্যারে কি পড়াইছে। কথা কি বুঝছেন? তাহলে দেখেন 119-এ বলা আছে বোবা সাক্ষী হলো একজন যোগ্য সাক্ষী। এটা আগে আপনি ঘোষণা দিবেন যে বোবা সাক্ষী কিন্তু একটা যোগ্য সাক্ষী, তিনি দুই ভাবে সাক্ষী দিতে পারেন, লিখিত ইশারা।
তবে বোবা সাক্ষী লিখিত সাক্ষ্য মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবেন। তবে এই জিনিসটা গেল, সুন্দর করে এই কথাটা তো লিখতেই হবে, বোবা সাক্ষী লিখিত সাক্ষ্য মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে। এটা এমসিকিউ তে আসছে আপনাদের, বুঝেন না? বোবা সাক্ষী হওয়ার যোগ্য থেকে অবশ্যই বোবা হইতে হবে, বোবা হইতে হবে বা বাক প্রতিবন্ধী হইতে হবে। দুই, আদালতের প্রশ্ন বুঝতে হবে, যুক্তিসম্মত উত্তর দিতে হবে। আচ্ছা সবাই আমাকে ওকে বলেন, আমি অন্য রায় চলে যাই। সবাই ওকে বলেন, আমি অন্য একটা বিষয়ে চলে যাই। আচ্ছা, এইবার সুন্দর করে লেখেন, সুন্দর করে লেখেন। আশা করি এইভাবে করি আপনার অ্যান্সার করবেন, আশা করি আপনাদের, ঠিক আছে? খালি প্যাটার্নটা চেঞ্জ করবেন। ঠিক আছে, এইবার আসেন, এইবার আসেন সব কিছু এক, খালি জিনিসটা একটা নামগুলি চেঞ্জ করতে হবে। আর একটা হচ্ছে বৈরী সাক্ষী, বৈরী, বৈরী মানে শত্রু সাক্ষী, হ্যাঁ। হস্টাইল অর্থ শত্রু, হস্টাইল উইটনেস, শত্রু সাক্ষী, হস্টাইল উইটনেস, শত্রু সাক্ষী। এই সম্বন্ধে বলা আছে ধারা কততে? ধারা 154-তে বলা আছে, 154। এখানে সুন্দর করে লিখবেন, বৈরী সাক্ষী, বৈরী সাক্ষী হলো একজন যোগ্য সাক্ষী। এই কথাটা ঠিক থাকবে, এই যোগ্যতাটাও ঠিক থাকবে, খালি কথার প্যাটার্ন কিছুটা চেঞ্জ হবে, যা আছে সব ঠিকই থাকবে, খালি কয়েকটা প্যাটার্ন খালি চেঞ্জ করে দিতে হবে। লেখেন, সবাই লেখেন, বৈরী সাক্ষী হলো একজন যোগ্য সাক্ষী, সুন্দর করে লেখেন। যিনি নিজ আইনজীবীর বিরুদ্ধে বক্তব্য পেশ করেন। আপনি নিজে একটা আইনজীবী হয়ে একটা সাক্ষী নিয়ে আসছেন, ওই সাক্ষী আপনার 12টা বাজায় দিছে। আদালতে বলতেছে, মাননীয় আদালত, আমি তো আসতে চাই নাই, উকিল সাহেব আমার কইছে তুই আইয়া যদি এই সাক্ষী দিতে পারোস, আদালতের সামনে বলতে পারোস, তাহলে তোর আমি 5,000 টাকা দিব। মানে আমি তো অনেক অসহায় মাননীয় আদালত, তাহলে আমি উকিলের কথায় রাজি হইয়া 5,000 টাকার লোভে আইসা এটা মিথ্যা সাক্ষ্য দিলাম। তাহলে এই যে, যে উকিল তারে নিয়ে আসলো, মানে এই উকিলের বাসটা দেওয়ার জন্য রেডি হয়ে গেল না, এই উকিলের, এই উকিলের 12টা সে বাজাই দিল না, এইটা হচ্ছে বৈরী সাক্ষী। যে উকিল নিজে নিজে আনছে আদালতে ওরে ওরে শেষ করার জন্য, ওর ক্যারিয়ারটারে বাদ করার জন্য। অর্থাৎ একটা আইনজীবী যে সাক্ষীকে নিয়ে আসছে এবং সেই সাক্ষী ওই আইনজীবীর বিরুদ্ধেই অবস্থান করছে। ঠিক আছে, আমাদের আমাদের ঘরেও এরকম, এটাকে বলা হয় ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ। ঠিক আছে, যারে আপনি পেলে বসে বড় করছেন, ঠিক আছে, সেই আপনাকে সাপের মতো সবল মারছে। এই জন্য নাম হচ্ছে বৈরী সাক্ষী। সবাইকে ওকে সবাই ওকে বলেন, বুঝছেন কিনা আগে বলেন। তাহলে বলে আগে তো ওকে বলেন না। বৈরী সাক্ষী হলো একজন যোগ্য সাক্ষী, যিনি নিজ আইনজীবীর বিরুদ্ধে বক্তব্য পেশ করেন। তাহলে আপনি যারা সাক্ষী হিসেবে আনছেন, সেই আপনার বিরুদ্ধে আদালতে কথা বলতেছেন, তাহলে সে কি হয়ে গেল বলেন তো? বৈরী সাক্ষী। এই জিনিসটা বুঝছেন কিনা বলেন। বৈরী শব্দের অর্থ হচ্ছে শত্রু, বৈরী শব্দের অর্থ শত্রু। এটা যে ঘরের শত্রু বিভীষণ, মানে উকিলে নিজে আরে ডাইক্কা নিয়ে এসে, উকিলে নিজের টাকা দিয়ে আরে রিক্সা ভাড়া করে আদালতে নিয়ে আসছে, উকিলে নিজে আরে বিস্কুট কলা রুটি খাওয়াইছে, খাওয়ানোর পরে ওই উকিলের বিরুদ্ধেই প্রকাশ্য আদালতে ও 12টা বাজায় ছেড়ে দিছে যে আমি তো আসতে চাই নাই, আমার টাকার অভাব ছিল, উনি বলছে 5,000 টাকা দিন, তুই তো আদালতে মিথ্যা সাক্ষী দে, আমি দিতেই আসছি। এই যেন ওই উকিলের চাকরি টানা পয়সা পড়ে যাইব। তো এটাকে বলা হয় বৈরী সাক্ষী। আশা করি আপনি বুঝতে পেরেছেন, পারবেন না ইনশাল্লাহ। বৈরী সাক্ষী হলো একটা যোগ্য সাক্ষী, যিনি নিজ আইনজীবীর বিরুদ্ধে কি করে, বক্তব্য পেশ করে। এবার লেখেন, বৈরী সাক্ষী হলে কি করতে হবে। এবার লেখেন, কেউ যদি কেউ লিখেন, আপনি লেখেন কোন সাক্ষী যদি, কোন সাক্ষী যদি আদালতে
বৈরিতা, এই যে বৈরিতা মানে শত্রুতা, বৈরিতা প্রকাশ করেন, তখন সুন্দর করে লেখেন, তখন 1 নাম্বার লেখেন, সুন্দর করে লেখেন 1 নাম্বার, তখন 1 নাম্বার লেখেন নিজ আইনজীবী, তখন নিজ আইনজীবী লেখেন, নিজ আইনজীবী মানে নিজ অ্যাডভোকেট, তখন নিজের অ্যাডভোকেট আর কি, নিজ আইনজীবী আদালতের, আদালতের বাধ্যতামূলক অনুমতিক্রমে মানে আদালতের কাছে অনুমতি নিয়ে বাধ্য, অনুমতিক্রমে বৈরী সাক্ষীকে জেরা করতে পারবে, বৈরী সাক্ষীকে জেরা করতে পারবেন, এই কথাটা সুন্দর করে লিখবেন। তখন যখন কোনো সাক্ষী আদালতে বৈরিতা প্রকাশ করবে মানে শত্রুতা প্রকাশ করবে মানে আইনজীবীর বিরুদ্ধে চলে গেছে, তখন নিজ আইনজীবী, যে আইনজীবী তারা রিক্সা ভাড়া করে নিয়ে আসছে, সে কিন্তু আদালতের কাছে বাধ্যতামূলকভাবে অনুমতি নেবে, অনুমতি নিয়ে ওই সাক্ষীকে জেরা করবেন। তাহলে এটা এমসিকিউ তো আপনাদের আসছিল যে কোন সাক্ষীকে নিজ আইনজীবী জেরা করে, এটার উত্তর ছিল বৈরী সাক্ষী। আপনারা কি বুঝতে পারছেন কি বললাম? পরীক্ষা কিন্তু এমসিকিউ তো ওই জিনিসটাই আসছে, রিটেনে কি করলেন খালি একটু বিস্তারিত লেখছেন, আর তো কিছু না। এই দেখেন 134 লেখা আছে, 154-তে বলা যায় বৈরী সাক্ষী, পরীক্ষা আসছে কোন সাক্ষীকে নিজ আইনজীবী জেরা করে, তখন উত্তর কি হবে কমেন্ট করেন না, উত্তর হবে বৈরী সাক্ষী। তখন নিজ আইনজীবী কি করবে, আদালতের কাছ থেকে বাধ্যতামূলকভাবে অনুমতি নেবে, মাননীয় আদালত ও তো আমার পিছে লাগছে, আমার বিরুদ্ধে মিথ্যাচার করতেছে, আমাকে একটু অনুমতি দেন, আমি ওর একটু জেরা করি। তাহলে অপর আইনজীবী আর কি জেরা করবে, নিজেই জেরা করে কুলাইতে পারতেছে না, নিজ আইনজীবী তখন কি করবে, আদালতের কাছে বাধ্যতামূলকভাবে অনুমতি নিয়ে নিজ সাক্ষীকে জেরা করবে। এই অংশ বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, এই অংশটা বুঝতে পারছেন কিনা বলেন। এই দেখেন নিজ আইনজীবী আদালতের কাছে বাধ্যতামূলক অনুমতি ক্রমে, ঠিক আছে, জেরা করবে। ঠিক আছে, এইবার লেখেন লাস্টে 2 নম্বর কথাটা লেখেন, জেরার অনুমতি দেওয়া মানে অনুমতি চাইলেই যে আদালত জেরা করতে দেবে এমন কোনো কথা নাই, জেরার অনুমতি দেওয়া আদালতের জন্য সুবিবেচনামূলক ক্ষমতা। জেরার অনুমতি দেওয়া আদালতের জন্য কেমন ক্ষমতা, সুবিবেচনামূলক ক্ষমতা। এই কথাগুলো সুন্দর করে লিখতে পারবেন না পরীক্ষার হলে, ইনশাআল্লাহ পরীক্ষা কিন্তু এগুলি আসে, এইভাবে তখন বুঝাইয়া লিখতে হবে। আর এখানে লিখবেন বৈরী সাক্ষীর যোগ্যতা, তখন এখানে একটা কথাই লিখবেন, বৈরী সাক্ষী হইতে গেলে বোবা না, এখানে বই দিয়ে যে দেখেন বৈরী সাক্ষী হওয়ার যোগ্যতা কি, অবশ্যই লেখেন, অবশ্যই নিজ আইনজীবীর, নিজ আইনজীবীর সাথে বৈরিতা পোষণ করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? বৈরী সাক্ষী হওয়ার যোগ্যতা কি, অবশ্যই নিজ আইনজীবীর সাথে বৈরিতা প্রকাশ করতে হবে, আদালতের প্রশ্ন বুঝতে হবে, যুক্তিসম্মত উত্তর দিতে হবে। ইনশাআল্লাহ বৈরী সাক্ষী আসলে এর বাইরে আপনাকে আর লিখতে কেউ বলেও নাই, আর এর বাইরে লেখার সুযোগও নাই। আর এতটুকু লিখলেই আপনার 2.5 ইনশাল্লাহ হয়ে যাবে, খালি ওই সাক্ষীর উদাহরণ, সংজ্ঞা, ওই সংজ্ঞা, সাক্ষীর যোগ্যতা, সাক্ষীর সংখ্যা এগুলি লেখার পরে এই বইটা দিয়ে দেবেন, আরামসে 2.5 পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ওকে বলেন, আমি আবার একটু বলে দিই, মনোযোগ সহকারে খেয়াল করেন। বৈরী সাক্ষী বলা আছে সাক্ষ্য আইনের ধারা 154-তে, বৈরী সাক্ষী একজন যোগ্য সাক্ষী যিনি নিজ আইনজীবীর বিরুদ্ধে বক্তব্য পেশ করবেন। যদি কোনো সাক্ষী যদি আদালতে বৈরিতা প্রকাশ করেন, তখন নিজ আইনজীবী আদালতের বাধ্যতামূলক অনুমতি ক্রমে বৈরী সাক্ষীকে জেরা করতে পারবেন, এবং জেরার অনুমতি দেয়া আদালতের জন্য সুবিবেচনামূলক ক্ষমতা। আর বৈরী সাক্ষী হওয়ার যোগ্যতা কি, অবশ্যই নিজ আইনজীবীর বিরুদ্ধে মানে নিজ আইনজীবীর একটা বাস দেওয়ার জন্য রেডি থাকতে হবে, অবশ্যই নিজ আইনজীবীর সাথে বৈরিতা পোষণ করতে হবে, আদালতের প্রশ্ন বুঝতে হবে, যুক্তিসম্মত উত্তর দিতে হবে। আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, প্লিজ বলেন, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। দেখেন বৈরী সাক্ষীর যে ব্যাপারটা, বৈরী সাক্ষী হচ্ছে
অবশ্যই একজন যোগ্য সাক্ষী। বৈরী সাক্ষী কি বলেন? অবশ্যই একজন যোগ্য সাক্ষী, যিনি নিজ আইনজীবীর বিরুদ্ধে বক্তব্য পেশ করবেন। হ্যাঁ, বক্তব্য পেশ করবেন। এবং কথাটা কি ক্লিয়ার বুঝছেন? বৈরী সাক্ষী একজন যোগ্য সাক্ষী, উনি নিজ আইনজীবীর বিরুদ্ধে বক্তব্য পেশ করবে। এগুলি পরীক্ষা বারবার আসে, তাই পড়াচ্ছি। বৈরী সাক্ষী হচ্ছে একটা যোগ্য সাক্ষী, যিনি নিজ আইনজীবীর বিরুদ্ধে বক্তব্য পেশ করবেন। যখনই নিজ আইনজীবীর বিরুদ্ধে কথা বলা শুরু করবেন, নিজ আইনজীবী মানে ওই আইনজীবী যখন দেখবে হায় হায়, এ তো আমার তখন যে হাড়ি থেকে শলা সরাই ফেলাইতেছে, তখন সে আদালতের কাছ দিয়ে অনুমতি নেবে, যা মাননীয় আদালত, ও তো আমার সাক্ষী, আমার, ঠিক আছে, মেরি বিল্লি মুসছে ম্যাও কে দিয়ে, অর্থাৎ আমার বিড়াল যখন আমারই ম্যাও করিতেছে, ঠিক আছে, আপনি দয়া মায়া করে আমার একটু অনুমতি দেন, ওর একটু জেরা করি, আর জেরা করে আর মুখটা বন্ধ করে ফেলাই। তখন এই জেরা করার জন্য অনুমতি চাওয়া আইনজীবীর জন্য বাধ্যতামূলক। আর আইনজীবীর আদালত কথা বলার সুযোগ দিবে কিনা, জেরা করার সুযোগ দিবে কিনা, এটা আদালতের জন্য সুবিবেচনামূলক ক্ষমতা। আর বৈরী সাক্ষী হওয়ার যোগ্যতা অবশ্যই আইনজীবীর কি করতে হবে, আইনজীবীর বিরুদ্ধে মেওয়া উপরে ডাক দিতে হবে, অর্থাৎ তার বিরুদ্ধে বৈরিতা প্রকাশ করতে হবে, আদালতের প্রশ্ন বুঝতে হবে, যুক্তিসম্মত উত্তর দিতে হবে। ইনশাল্লাহ এতটুকু আপনারা বুঝছেন কিনা আমাকে ক্লিয়ারলি বলেন। আপনারা পরীক্ষা পারবেন কিনা সেটাও বলেন। পরীক্ষা বৈরী সাক্ষীরা বারবার আসে, আপনি বিগত বছরের প্রশ্নটা অ্যানালাইজ করে দেখেন, এইভাবেই আপনাকে অ্যান্সার করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। বুঝছেন কিনা আমাকে একটু বলেন প্লিজ। ঠিক আছে, আচ্ছা, আশা করি অন্যান্যরা কি বুঝছেন নাকি শুধু হোসেন সাহেব বুঝছে? আর কেউ বোঝে নাই? আর কেউ বোঝে নাই নাকি? আচ্ছা, এই অংশটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এইবার আসেন, যে জিনিসটা আমি পড়াইনি সেই জিনিসটা এটা চলে আসছে এই পরীক্ষার জন্য। ছোট ছোট কিন্তু অনেক নাম্বার, এগুলিতে নাম্বারের খনি। এক একটা ছোট্ট ছোট্ট জিনিস নাম্বার দেয় অনেক বেশি। ঠিক আছে, এইবার লিখে ফেলেন, সবাই সুন্দর করে লিখে ফেলেন, এই জিনিসটা লিখে ফেলেন একদম। প্রশ্নটা লেখেন, যৌথ দায়, যৌথ দায়, যৌথ দায় এবং সমর্থন যোগ্য সাক্ষ্য। যৌথ দায় এবং সমর্থনযোগ্য সাক্ষ্য জিনিসটা কি? ঠিক আছে, এই জিনিসটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যৌথ দায়, যৌথ দায় জিনিসটা কি আমি সুন্দর করে এখানে দণ্ডবিধি এবং পেনাল কোড দুইটাই আলোচনা করব। এটা আমি আপনাদের পড়াইনি কনফেশনের সময়। দেখেন, যৌথ দায়, যৌথ দায় এর 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 কাজ হচ্ছে, এর অর্থ হচ্ছে জয়েন্ট লায়াবিলিটি। জয়েন্ট লায়াবিলিটি সুন্দর করে লেখেন, এগুলি পরীক্ষা আইলে এই মাল মশলাগুলি ব্যবহার করতে হবে। যৌথ দায় অর্থ জয়েন্ট লায়াবিলিটি, এবং এর আরেকটা শব্দ হচ্ছে দণ্ডবিধির ভাষায় ভিকারিয়াস, ভিকারিয়াস লায়াবিলিটি। এই ইংলিশ টার্মস গুলো দিয়ে দিবেন, তাহলে পরীক্ষা পাশের রেট চান্স বেড়ে যাবে। তাহলে লেখেন যৌথ দায়, যৌথ মানে বুঝেন যে আমরা বলছিলাম দশে মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ। তো এখানে দশে মিলে ভালো কাজ করতে চাইছে, মানে এই প্রবাদটা ছিল দশে মিলে করি কাজ মানে একটা ভালো কাজ। আর হেরা ওই কাজটা বলছে, মানে ওই কাজটা যে অকাজ করে লাগছে, এটা আকাম করে লাগছে দশে মিলে। ঠিক আছে, তখন এরা হয়ে গেছে যৌথ দায়। আশা করি বুঝতে পারছেন কিনা বলেন, আমি এটা বুঝাবো কিন্তু এটা আপনি বুঝছেন কিনা বলেন। যৌথ দায় বলতে কি বোঝায়? জয়েন্ট লায়াবিলিটি। যৌথ শব্দের অর্থ হচ্ছে জয়েন্ট, আর দায়বদ্ধতাকে বলা হয় লায়াবিলিটি, জয়েন্ট লায়াবিলিটি। দণ্ডবিধির ভাষায় এটাকে বলা হয় ভিকারিয়াস লায়াবিলিটি। আশা করি বুঝতে পেরেছেন, আমাকে একটু ওকে বলেন। এইটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য বলতেছি। এই যৌথ দায় বা জয়েন্ট লায়াবিলিটি, জয়েন্ট লায়াবিলিটি দুইটা আইনকে রেফার করে, লেখেন, সাক্ষ্য আইন 1872 সাক্ষ্য আইন, লেখেন ধারা 30, ধারা 30, এবং লেখেন দণ্ডবিধি, লেখেন দণ্ডবিধি 1860, ধারা কত লেখেন, ধারা লেখেন 38।
এই দুইটা ধারা তখন রেফারেন্স দিয়ে আপনাকে লিখতে হবে। এইটা লিখেছেন কিনা আমাকে একটু ক্লিয়ারলি বলেন যে ওকে স্যার লিখেছি, এটা লেখেন। এটা পড়ানোর পরে দেখবেন যে এখান থেকে চলে আসবে সমর্থনযোগ্য সাক্ষ্য। আচ্ছা, তাহলে আসেন এবার আসেন সাক্ষ্য আইনের ধারা 30টা আমরা একটু আপনাকে বুঝাইয়া দিই। এবার আসেন সাক্ষ্য আইনের ধারা 30টা আপনাদের একটু বুঝাইয়া দিই। দেখেন সাক্ষ্য আইনের ধারা 30 কি বলছে। লেখেন, সবাই সাক্ষ্য আইনের ধারা 30টা লেখেন। সবাই সাক্ষ্য আইনের ধারা 30টা সুন্দর করে লেখেন। এখানে বলা আছে যখন যখন 1 নাম্বার একাধিক ব্যক্তি, এই শর্তগুলো দেখেন, একাধিক ব্যক্তি, যখন একাধিক ব্যক্তি, যখন লেখেন একাধিক ব্যক্তি, এই ব্যক্তি লিখেন না, ব্যক্তি লিখলে তো মনে হয় ফেরেস্তা, ফেরেস্তা না এরা, একাধিক অভিযুক্ত ব্যক্তি, একাধিক অভিযুক্ত ব্যক্তি, যখন একাধিক অভিযুক্ত ব্যক্তি, যখন একাধিক অভিযুক্ত ব্যক্তি একই আদালতে, যখন একাধিক অভিযুক্ত ব্যক্তি একই আদালতে যৌথভাবে, যৌথভাবে একই অপরাধে, একই অপরাধে একই বিচারের, একই বিচারের সম্মুখীন, সম্মুখীন, এই যে 4টা শর্ত, আশা করি বুঝতে পেরেছেন। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি, আমি আশা করি বুঝাইতে পারছি। যখন একাধিক ব্যক্তি, এই যে একাধিক ব্যক্তি, আমি একটা আদালত আঁকি আগে, আপনি আদালতটাকে দেখেন, ঠিক আছে, আগে আদালতটা দেখেন, এই দেখেন, এই হচ্ছে একটা, ইটস এ কোর্ট, হ্যাঁ, এটা একটা এজলাস, এখানে বিচারক সিট, বিচারক বসে আছে, ঠিক আছে, যখন এই দেখেন এই কাঠ করা, এই যে এই হচ্ছে কাঠ করা, এই যে কাঠ করা, যখন একাধিক অভিযুক্ত ব্যক্তি, এই যে কাঠ করা একাধিক, এই 1 2 3, একই অভিযুক্ত ব্যক্তি, একই অভিযুক্ত ব্যক্তি, এই প্রথম শর্ত, একাধিক অভিযুক্ত, এখানে 3 জন আছে, এখানে কয়জন আছে, 3 জন, 3 জন আছে, অর্থাৎ একাধিক অভিযুক্ত ব্যক্তি একই আদালত, এই একই আদালত, কি আদালত, এটা ধর ম্যাজিস্ট্রেট কোর্ট, ম্যাজিস্ট্রেট আদালত, একই আদালত, আর ম্যাজিস্ট্রেট আদালতে এই 3 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি ম্যাজিস্ট্রেট আদালতে, একই আদালতে কি করছে, যৌথভাবে, যৌথভাবে একই অপরাধ করছে। 3 জন কি করছে, তিনোটাই চুরি করছে, তিনোটা কি করছে, চুরি করছে, এক ঘরে গিয়ে 3 জন গিয়ে, 3টা চোর গিয়ে একসাথে চুরি করতে গেছে, একই অপরাধে একই বিচারের সম্মুখীন, একই কাঠগড়ায় 3 জন দাঁড়ায় আছে, ঠিক আছে, এই অংশটা বুঝছেন কিনা বলেন। যখন একাধিক ব্যক্তি একই আদালতে একই অপরাধে একই বিচারের সম্মুখীন হয়, তখন একজন, একজনের, তখন একজনের, একজনের বক্তব্য, তখন একজনের বক্তব্য, এটা সুন্দর করে বুঝাই দিই আগে, এই অংশটা আপনি বুঝছেন কিনা বলেন। যখন একাধিক অভিযুক্ত ব্যক্তি একই আদালতে যৌথভাবে একই অপরাধে একই বিচারের সম্মুখীন হন, তখন একজন আসামির স্বীকারোক্তি, তখন লেখেন, লেখেন, তখন
দেখেন তখন তখন একজন আসামির স্বীকারোক্তি তখন একজন আসামির স্বীকারোক্তি লেখেন তখন একজন আসামির স্বীকারোক্তি অন্য আসামির জন্য লেখেন অন্য আসামির জন্য অন্য আসামির জন্য একজন আসামির দোষ স্বীকারোক্তি মানে কনফেশন দোষ স্বীকারোক্তি অন্য আসামির জন্য সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে। এই কথাটা আমি একটু সুন্দরভাবে আপনাকে বুঝাইয়া দিই। এইটা না মেইন থিম ছিল। এইখানে চলে আসেন, ধরেন সব ভুলে যান। তিনটা চোর তিনটা চোর, এই একটা চোর, দুইটা চোর, তিনটা চোর, তিনজন অভিযুক্ত ব্যক্তি, মানে এটাকে বলা হয় একাধিক 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 অভিযুক্ত ব্যক্তি একই আদালত, ধরেন ম্যাজিস্ট্রেট আদালতে একাধিক অভিযুক্ত ব্যক্তি একই আদালতে একই অপরাধে যৌথভাবে যখন বিচার হয়, তাদের যখন যৌথভাবে বিচার হচ্ছে, তারা যৌথভাবে বিচারের সম্মুখীন হচ্ছেন, তখন একজন বলছে মাননীয় আদালত আমি চুরি করছি, এই লোকটা স্বীকার করছে আমি চুরি করছি, তখন এই একজনের বক্তব্য তিনজনের গাড়ি গিয়ে পড়তে হবে, তখন আদালত ও যখন স্বীকার করছে মানে তোরা এই বাকি দুইটাও চুরি করছস। কথা কি বুঝছেন? মানে একজন যদি স্বীকার করে আমি চুরি করছি, ওই বাকি দুইটার উপরে সাক্ষ্য হিসেবে বর্তাইব। অর্থাৎ একজন যদি দোষ স্বীকার করে, একজন যদি বললে বলা যে আমি চুরি করছি, বাকি দুইটা যদি চুপও থাকে, আদালত কি করবে? বাকি দুইটারও চোর হিসেবে গণ্য করে নিবেন। এই অংশটা বুঝছেন কিনা বলেন? এই অংশটা বুঝছেন কিনা বলেন? এটাকে বলা হয় যৌথ দায়বদ্ধতা, জয়েন্ট লায়াবিলিটি, ভিকারিয়াস লায়াবিলিটি। অর্থাৎ একজন যদি বলে আমি ধর্ষণ করছি, আদালত তখন মনে করবে এই তিনোরাই ধর্ষণ করছে। যদি মনে করে একজন যদি বলে আমি ডাকাতি করছি, তাহলে আদালত মনে করবে এই তিনোরাই ডাকাতি করছে। মানে যৌথভাবে তখন তিনজনের ঘাড়ে গিয়ে বর্তাবে। এই অংশটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, একটু ইয়েস বলেন। যখন একাধিক ব্যক্তি একই আদালতে একই অপরাধের বিচার হচ্ছে একত্রে, তখন একজন যদি দোষ স্বীকার করে, ওই বাকি দুইজনের উপরে সেই অপরাধটা কি সাক্ষ্য হিসেবে বর্তাবে। এই অংশটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, একটু ইয়েস নো বলেন। ওই তিনটা চোরের মধ্যে একটা চোর যদি বলে আমি চুরি করছি, তাহলে বাকি দুটার উপরেও চুরির দায়ভার গিয়ে পড়বে, দায়বদ্ধতা গিয়ে পড়বে। এই অংশটা ক্লিয়ার কিনা আমাকে একটু ক্লিয়ারলি বলেন। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন। আমাকে শুনতে পাচ্ছেন? বুঝতে পেরেছেন কিনা বলেন। এবার লেখেন দণ্ডবিধি 1860 ধারা ধারা 38। এখানে বলা আছে এইট এইট অর্থাৎ সাহায্য করা। এইট অর্থাৎ সাহায্য করা, সাহায্য করা অর্থাৎ এখানে এইট শব্দটা মাথায় রাখবেন। তখন এইট শব্দের অর্থ কি? সাহায্য করা। যখন কোনো অপরাধী যখন একাধিক ব্যক্তি কোনো অপরাধে লেখেন যখন একাধিক ব্যক্তি কোনো অপরাধে একে অন্যকে সাহায্য করে, লেখেন একে অপরকে সাহায্য করে। যখন কোনো একজন ব্যক্তি কোনো অপরাধে একে অপরকে সাহায্য করে, তারা যৌথভাবে দায়বদ্ধ, তারা যৌথভাবে সেই অপরাধে দায়বদ্ধ। চুরি করতে গেছে, একজন দরজার সামনে পাহারা দিতেছে, আরেকজন রাস্তায় পাহারা দিতেছে, আরেকজন ভিতরে ঢুকছে। অর্থাৎ একটা অপরাধ করতে গেছে যৌথভাবে, একে অন্যকে সাহায্য করে, তখন তারা কি? যৌথভাবে দায়বদ্ধ। তখন আদালত বলবে যে তোরা তিনোটাই চুরি করছিস, তোরা তিনোটাই চোর। তখন একজন বলতে পারবে না, মাননীয় আদালত আমি তো চুরি করিনি, আমি তো ঘরের বাইরে পাহারা দিছি, আমি তো সম্পদ চোরেও দিই। এদের মধ্যে না, তো তুমিও চোর, কারণ তুমি তাকে কেন সাহায্য করছো?
তুমি এই সাহায্যটা না করলে তো সে চুরিটা করতে পারতো না। এটাই হচ্ছে জয়েন্ট লায়াবিলিটি। দণ্ডবিধিতেও আসবে, সাক্ষ্য আইনেও ইনশাল্লাহ আসবে। আশা করি এই অংশটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর সমর্থনযোগ্য সাক্ষ্যটা কি? করবোরেটিং এভিডেন্স। করবোরেটিং করবোরেটিং এভিডেন্সটা হচ্ছে ওই কথাটাই আমি এতক্ষণ আগে যেটা বুঝিয়েছি আপনাকে। করবোরেটিং এভিডেন্সটা হচ্ছে ওই কথাটাই যেটা বলা আছে ধারা 156। ধারা 156তে করবোরেটিং এভিডেন্স সম্পর্কে বলা আছে যে করবোরেটিং এভিডেন্স সম্পর্কে এই কথাটাই বলা আছে যে প্রাসঙ্গিক ঘটনা যে সাক্ষী যাই সাক্ষী দেখ না কেন, সাক্ষী যাই সাক্ষ্য দেখ না কেন, সাক্ষী যা সাক্ষ্য দেন না কেন তা বাস্তবিক, লেখেন বাস্তবিক ঘটনার সাথে মিল থাকতে হবে। তাহলে তা বাস্তবিক ঘটনার সাথে মিল থাকতে হবে। এই ছিল টোটাল জিনিসটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সুন্দর করে চিত্র এঁকে আমি একটু ডায়াগ্রাম আকারে বুঝিয়ে দিব। আগে আমি একটা বার আপনাকে একটু রিভাইজ দিয়ে দিই। যৌথ দায়বদ্ধতা, এটাকে বলা হয় জয়েন্ট লায়াবিলিটি বা ভিকারিয়াস লায়াবিলিটি। সাক্ষ্য আইনের 30 ধারায় বলা আছে, দণ্ডবিধির 38-এ বলা আছে। সাক্ষ্য আইনের 30 ধারায় বলা আছে যখন একাধিক অভিযুক্ত ব্যক্তি, ধরেন 3টা চোর একই আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে একই অপরাধে, চুরির অপরাধে বিচারের সম্মুখীন, তখন একজন আসামি যদি বলে যে আমি চুরি করছি, তাহলে আদালত মনে করবে ওরা 3জনই চুরি করছে। একজন খালি কইছে আমি চুরি করছি, বাকি দুটো চুপ হয়েছিল, আদালত ধরে নিছে যে ওরাও চুরি করছে। তাহলে একজনের দোষ স্বীকারোক্তি অন্যের জন্য সাক্ষ্য হিসেবে ব্যবহার হবে। এই কথাটা ধারা 30 আপনি ক্লিয়ারলি বুঝছেন কিনা বলেন? একজন যদি বলে আমি চুরি করছি, বাকি আদালত মনে করবে বাকি 3জনও চোর। এই কথাটা বুঝছেন কিনা বলেন? এই কথাটা বুঝছেন কিনা বলেন? 3জন ব্যক্তি একটা চুরির মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে, একই আদালতে একই কাঠগড়ায় বিচার চলতেছে। এর মধ্যে একজন ব্যক্তি বলছে মাননীয় আদালত আমি চুরি করেছি, তাহলে আদালত মনে করবে শুধু ও চুরি করে না, লগে এই দুইটাও চুরি করছে। তা আদালত তখন কি করবে? এই বাকি দুইটারও কিন্তু দোষী হিসেবে ধরে নিবে। আশা করি বুঝতে পেরেছেন। দণ্ডবিধির 38 ধারায় বলা আছে, দণ্ডবিধির 38 ধারায় বলা আছে যখন একজন ব্যক্তি কোনো অপরাধে একে অন্যকে সাহায্য করে তখন তারা যৌথভাবে দায়বদ্ধ। একজন ব্যক্তি যখন একটা অপরাধ করতে একে অন্যকে সাহায্য করে তখন তারা কি যৌথভাবে দায়বদ্ধ। আশা করি বুঝতে পেরেছি, এটা দণ্ডবিধি 38-এ বলা আছে। এইবার 156-তে করবোরেটিং এভিডেন্সটা একটা কথা বললো। করবোরেটিং এভিডেন্সে এসে সমর্থনযোগ্য সাক্ষী সেটা মাথা নাড়া দিল যে হায় হায়, এই লোকটা যদি সত্য কথা বলে যে আমি চুরি করছি, আমার সাথে বাকি দুইটা চুরি করছে, এই ঘটনা সত্য হলে তো কোনো সমস্যা নাই, এই লোকটা তো মিথ্যাও বলতে পারে। আপনি বোঝেন না কাহিনীটা? আদালতে 3জন কাঠগড়ায় আছে, এই লোকটা স্বীকার করছে সে চুরি করছে, কারণ আদালত ধরে নিছে বাকি দুইটাও চুরি করছে। এই লোকটা তো স্বীকার করছে সে চোর, আদালত মনে করছে বাকি এই দুইটাও চুরি করছে। এখন আইন বিজ্ঞানীরা দেখলো যে এই দুইটা লোক তো চুরি নাও করতে পারে। আমার কথা কি বুঝছেন কিনা? কথাটা বোঝে নাই। এই লোক তো বলছে চুরি করছে, কিন্তু বাস্তবে তারা চুরি নাও করতে পারে। এই লোকটা তো চাইলে আমি ফাঁসাইও দিতে পারে। এই প্যাচটা বুঝতে পারছেন কিনা বলেন? একটু কথা বলেন ভাই, নাহলে আমি বুঝাইতে পারবো না। এই লোকটা তো বলছে আমিও চুরি করছি, সাথে এই দুইটাও চুরি করছে। তো এই দুইটা লোক তো চুরি নাও করতে পারে, এদেরকে তো ফাঁসাইও দিতে পারে। এই ফাঁসাইয়া যাতে দিতে না পারে, তখন 156-তে বলা আছে যে না 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 না, একজন সাক্ষী যেই বক্তব্যই দেখ না কেন, আদালত অবশ্যই বাস্তবিক ঘটনার সাথে মিলিয়ে দেখবে, বাস্তবের সাথে মিলিয়ে দেখবে যে আসলে কথা সত্য কিনা। নাহলে এই লোকের মুখের কথা যদি এই দুইটা লোকের ফাঁসি হয়ে যায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে না এই বিচারের। এই লোক দুইটা তো ফাঁসি নাও হইতে পারে, এই দুইটা লোক তো অপরাধ নাও করতে পারে। ধরেন আমার কথা কথা পুলিশে অ্যারেস্ট করে নিছে, অ্যারেস্ট করছে কিসে? ধরেন আমারে পুলিশে অ্যারেস্ট করছে চুরির মামলায় অ্যারেস্ট করছে। ধরেন তার আমি আমি আমারে বলতেছে আদালত যে তুমি কি একা চুরি করছো না তোমার সাথে কেউ আছে?
এই প্রশ্নটা আদালত অবশ্যই করবে। আদালত এই প্রশ্নটা অবশ্যই করবে যে তুমি কি একা চুরি করছো না কাউরে চুরি করছো। আর আমার যে শত্রু আছে 4-5টা, আমি সুন্দর করে 4-5টার নাম খুঁজে দিছি। রনি, জনি, রাজীব, ঠিক আছে, রাজু। তা এরকম ধরনের 4-5টা লোকের নাম বলে দিলাম যে রনি, জনি, রাজীব, মাননীয় আদালত এই এই কয়টা লোকও আমার সাথে চুরি করছে। আসলে এরা কিন্তু চুরি করে নাই। এখন আদালত যদি আমার মুখের কথা এদের ফাঁসি দিয়ে দেয়, এটা কি ন্যায় হইলো নাকি অন্যায় হইলো বলেন? এটা কি আদালত ন্যায় করলো নাকি অন্যায় করলো? আমি যদি বলি আমার সাথে ওরাও চুরি করছে, না আদালত কি করলো? কথার কথা ধরেন আদালত এদেরও 3 বছরের জেল দিয়ে দিছে, তাহলে আদালত কি ন্যায় করলো না অন্যায় করলো? এই তো বুঝছেন অন্যায় করছে। তো অন্যায় যাতে না হয় তাহলে 156 ধারায় বলছে না 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 না, একটা সাক্ষী যেই কথাই বলুক না কেন, আগে আদালত অবশ্যই বাস্তবতার সাথে মিলিয়ে দেখবে। আদালত এই ব্যক্তিকে বলবো আচ্ছা তুমি যে 3জনে বলছো, এই 3জন কোথায় ছিল, এই 3জন কি পরো গায়ে পরনে ছিল, মানে বাস্তবতার সাথে আদালত কি করবে এটা মিলিয়ে দেখবে। আশা করি প্রশ্নের ডিপ মিনিংটা আপনি ধরতে পারছেন। ধরতে পারলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই তো বুঝতে পারছে, এই একদম বুঝতে পারছে। আমি যদি বলি যে চুরি করার সময় এই তালহা বাবু সাহেব আমার সাথে ছিল, তাহলে আদালত যদি আরে 3 বছরের জেল দিয়ে দেয়, এটা ন্যায় করছে না অন্যায় করছে? অন্যায় করছে। অন্যায়টা যাতে না করতে পারে 156 ধারা অনুসারে এটাকে কি করছে, করবোরেটিং করছে, বাস্তবতার সাথে মিলিয়ে দেখছে যে আচ্ছা ও যে উনি যে ছিল, কয়টা বাজে ছিল, কি জামা কাপড় ছিল, আদালত বিভিন্ন সাক্ষ্য প্রমাণ দিয়ে কি করছে, এটাকে মিলিয়ে দেখছে। আশা করি এই অংশটা থেকে আপনাদের আর কোনোদিন আটকাবে না, ইনশাআল্লাহ।